নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, আপনি যদি নিজের সিদ্ধান্ত নিজে না নিতে পারেন তবে অন্য কোনো দেশ এসে আপনার ভাগ্য নির্ধারণ করে দেবে। গত কয়েক বছরে বিশ্বজুড়ে যেভাবে যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং সাপ্লাই চেনের সংকট তৈরি হয়েছে, তা থেকে ভারত একটা বড় শিক্ষা নিয়েছে। আর সেই শিক্ষার প্রতিফলন দেখা গেছে ভারতের সাম্প্রতিক বাজেটে। ভারত পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে যে ওয়াশিংটন হোক বা মস্কো, বিশ্ব রাজনীতিতে ভারত কোনো নির্দিষ্ট পরাশক্তির উপর অন্ধভাবে নির্ভরশীল থাকবে না। একেই বলা হয় স্ট্র্যাটেজিক স্বায়ত্তশাসন। কিন্তু মুখে বলা যত সহজ, কাজে করা ততটাই কঠিন। কারণ কোনো দেশ যদি আপনাকে টেকনোলজি বা কাঁচামাল দেওয়া বন্ধ করে দেয়, আপনার অর্থনীতি রাতারাতি থমকে যেতে পারে। এই ব্ল্যাকমেল থেকে বাঁচতে এবং গ্লোবাল সাপ্লাই চেনকে নিজের নিয়ন্ত্রণে নিতে ভারত এই বাজেটে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশাল ফান্ড বরাদ্দ করেছে। আজ আমরা কোনো হাইপ ছাড়া একদম শান্তভাবে নিখুঁত তথ্য দিয়ে বিশ্লেষণ করব ভারতের এই চারটি গোপন অস্ত্র আসলে কি এবং এগুলো কিভাবে ভারতকে একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করছে। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও বোঝার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরি। তাহলে শুরু করা যাক। প্রথম অস্ত্রের কথা এখানে বলা যাক। আমাদের তালিকায় প্রথম অস্ত্রটি হলো রেয়ার আর্থ এলিমেন্টস বা দুষ্প্রাপ্য খনিজ। আপনার হাতে স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি, উইন্ড টারবাইন কিংবা যুদ্ধ বিমানের আধুনিক রাডার সবকিছু তৈরি করতে নিউডিয়ামিয়াম বা লিথিয়াম বা গ্যারোলিয়ামের মতো খনিজ উপাদান প্রয়োজন হয়। সমস্যা হলো এই খনিজগুলোর প্রায় 70 থেকে 80% একচেটিয়া নিয়ন্ত্রণ করে চীন। চীন যদি কখনো এই খনিজ রপ্তানি বন্ধ করে দেয় তবে ভারতের পুরো হাইটেক ম্যানুফ্যাকচারিং খাত স্তব্ধ হয়ে যাবে। এই ব্ল্যাকমেল রুখতে ভারত সরকার বাজেট ক্রিটিক্যাল মিনারেলস মিশন এর পরিধি এক ধাক্কায় অনেক বাড়িয়ে দিয়েছে। ভারত নিজের দেশের ভিতরে থাকা খনিজ ব্লকগুলো খনন করার পাশাপাশি অস্ট্রেলিয়ার মতো দেশের খনিগুলোতে সরাসরি বিনিয়োগ করছে। লক্ষ্য একটাই, যাতে খনিজের জন্য চীনের উপর 1% নির্ভর করতে না হয়। দ্বিতীয় অস্ত্রটি হলো আধুনিক দুনিয়ার নতুন তেল, অর্থাৎ সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ। গাড়ি থেকে শুরু করে মিসাইল, চিপ ছাড়া আজ সবকিছুই অচল। এতদিন ভারত চিপের জন্য সম্পূর্ণভাবে তাইওয়ান, চীন বা আমেরিকার উপর নির্ভরশীল ছিল। কিন্তু তাইওয়ান প্রণালীতে চীনের আগ্রাসনের যে ঝুঁকি রয়েছে, তাতে যে কোনো সময় এই চিপ সরবরাহ বন্ধ হতে পারে। ভারত এই বাজেটে তার ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন বা ISM এর জন্য ফান্ডিং আরো জোরদার করেছে। গুজরাটের ধোলেরা বা আসামের মতো জায়গায় টাটা এবং অন্যান্য গ্লোবাল কোম্পানির যৌথ উদ্যোগে যে চিপ প্ল্যান্টগুলো তৈরি হচ্ছে, সেগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত শুধু চিপ ডিজাইন নয়, চিপ তৈরিতেও আত্মনির্ভর হতে চাইছে, যাতে বিশ্বমঞ্চে চিপের সংকটও ভারতের উৎপাদন বন্ধ না হয়। তৃতীয় অস্ত্রটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI। অনেকেই ভাবতে পারেন AI তো ChatGPT বা ছবি তৈরির জন্য, এতে দেশের স্বাধিকারের কি সম্পর্কটা আসলে অনেক গভীর। বর্তমানে বিশ্বের বেশিরভাগ বড় AI মডেল নিয়ন্ত্রণ করে আমেরিকার সিলিকন ভ্যালির গুগল বা ওপেন AI এর মতো কোম্পানিগুলো। ভারতের বিশাল ডেটা ব্যবহার করে এই মডেলগুলো তৈরি হচ্ছে, কিন্তু এর নিয়ন্ত্রণ থাকছে আমেরিকার হাতে। যুদ্ধের সময় বা রাজনৈতিক সংকটে এই AI অ্যালগোরিদম ভারতকে বা ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে ব্যবহার করা অসম্ভব কিছু নয়। এই তথ্য প্রযুক্তির উপনিবেশবাদ বা ডিজিটাল কলোনিয়ালিজম রুখতে ভারত বাজেট ইন্ডিয়া AI মিশন এর জন্য বড় ফান্ড রেখেছে। ভারতের লক্ষ্য হলো নিজস্ব সুপার কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা এবং সার্বভৌম AI বা নিজস্ব ভারতীয় ভাষার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করা, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে দিল্লির হাতে। যাই হোক, আমাদের তালিকার শেষ এবং সবচেয়ে দূরদর্শী অস্ত্রটি হলো নিউক্লিয়ার পাওয়ার বা পরমাণু শক্তি। ভারত 2047 সালের মধ্যে উন্নত রাষ্ট্র হওয়ার লক্ষ্য নিয়েছে, আর তার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ ক্লিন এনার্জি বা দূষণমুক্ত বিদ্যুৎ। ভারত যদি শুধু কয়লা বা আমদানিকৃত খনিজ তেলের উপর ভরসা করে তবে জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক চাপ এবং তেলের দামের ওঠানামা ভারতকে সবসময় ব্যাকফুটে রাখবে। এবারের বাজেটে ভারত সরকার পরমাণু বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাতের অংশীদারিত্ব বাড়াতে বড় আইনি বদল এনেছে। একই সাথে স্মল মডুলার রিঅ্যাক্টর তৈরির উপর জোর দেওয়া হয়েছে। কিন্তু আসল মাস্টার স্ট্রোক হলো ভারতের মাটিতে বা মাটির নিচে থাকা বিশ্বের বৃহত্তম
থোরিয়াম মজুদকে কাজে লাগিয়ে 3 স্তরের পরমাণু কর্মসূচির পরবর্তী ধাপে প্রবেশ করা। থোরিয়াম ভিত্তিক পরমাণু শক্তি সফল হলে জ্বালানির জন্য ভারতকে কোনোদিন ইউরেনিয়াম সরবরাহকারী দেশের দিকে তাকাতে বা হাত পাততে হবে না। তাহলে পুরো বিষয়টি বিশ্লেষণ করলে কি দাঁড়ায়? ভারত খুব ভালো করে জানে যে আজকের এই বিভক্ত বিশ্বে যদি আপনাকে নিজের স্বার্থে বাঁচতে হয়, তবে অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী হওয়া ছাড়া কোনো উপায় নেই। এই 4টি ক্ষেত্রে ভারতের একচেটিয়া কাজ শুরু করার অর্থ হলো আগামী দিনে গ্লোবাল সাপ্লাই চেনের চাবিকাঠি আংশিকভাবে হলেও দিল্লির নিয়ন্ত্রণে থাকবে। এর ফলে কোনো পরাশক্তি ভারতকে ব্ল্যাকমেল বা চাপ সৃষ্টি করতে পারবে না। ভারতের এই দূরদর্শী অর্থনৈতিক চাল দিয়ে আপনাদের কি মতামত? ভারত কি পারবে এই 4 ক্ষেত্রে নিজেকে গ্লোবাল লিডার হিসেবে প্রতিষ্ঠা করতে? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর এই ধরনের কোনো হাইপ ছাড়া শান্ত ও তথ্যবহুল ভূরাজনৈতিক বিশ্লেষণ দেখতে পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।